টিউমার শব্দটি অত্যন্ত কর্কশ, কঠোর এবং এই রোগটি আসলে আমরা সবাই খুবই ভয় করি, ভয়ঙ্কর একটি রোগ। ব্রেন টিউমার শব্দটি আরও কঠিন। দর্শক, কী কারণে এই টিউমারটি হয় এবং আমরা কেন এই রোগটিকে ভয় করি, টিউমার শব্দটিকেই কেন ভয় করি, আমরা এই বিষয়েই আজকে আলোচনা করব। আমাদের আলোচনায় আজকে দেশের খ্যাতনামা একজন নিউরোসার্জন যুক্ত আছেন। তার আগে বলে রাখি দর্শক, আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ করছি হেলথ ফর পিপল এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে আমি ডাক্তার শাহেদ ইমরান। এটিএন বাংলার স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি যুক্ত হতে পারবেন আমাদের সঙ্গে। আমরা আজকে ব্রেন টিউমার নিয়ে আলোচনা করব। ব্রেন টিউমার বিষয়ে অনেকেরই জানার প্রশ্ন রয়েছে, আপনারা প্রশ্ন করতে পারবেন। আমাদের আজকের যিনি অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন তার মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের এটিএন বাংলা স্টুডিওতে আছেন দেশের খ্যাতনামা একজন নিউরোসার্জন অধ্যাপক ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগে আছেন। স্যার, আপনি কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এটিএন বাংলার দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি স্যার, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন নিউরোসার্জারি বিভাগে। আমরা আজকে যেটি শুরুতেই আলোচনা করছিলাম যে ব্রেন টিউমার এই বিষয়ে আলোচনা করব। আপনারা নিউরোসার্জারি বিভাগে এগুলো অনেক কাজ করেন, কিন্তু আমরা আসলে শুরুতে একটু জানতে চাই টিউমার শব্দটি, যে বিষয় বলছিলাম যে টিউমার শুনলেই আমাদের আসলে একটি আতঙ্ক হয়, এটি বোধহয় খুবই মারাত্মক রোগ এবং এই রোগটি হলে হয়তো আর বেঁচে থাকা সম্ভব না, এ ধরনের একটি মানসিক চিন্তা আমাদের মধ্যে রয়েছে। আমরা একটু জানতে চাচ্ছি মোটা দাগে যে আসলে টিউমার কি ধরনের রোগ, কত রকম ভাবে হয়, আর ব্রেন টিউমার হলে সেটি কিরকম টাইপের রোগ? আপনি ঠিকই বলেছেন যে ব্রেন টিউমার বলতে মানুষের একটা আতঙ্ক রয়েছে যে আসলে ব্রেন টিউমার মানেই নির্ঘাত নিশ্চিত মৃত্যু। জি, অ্যাকচুয়ালি অনেক সময় কিছু মানুষের মাথার স্কিন, যেটা স্কাল্প বলি আমরা, স্কিনের একটা টিউমারকেও অনেকে আসলে ব্রেন টিউমার বলে। মানে মানুষের কনসেপশন হচ্ছে এরকম যে মাথায় কিছু হলেই এটা হচ্ছে ব্রেন টিউমার। এক্স্যাক্টলি আসলে ব্রেন টিউমার হচ্ছে টিউমার যখন টিউমারটা উইদিন দ্য স্কাল, মানে হাড়ের ভেতরে হবে এবং ব্রেনের একটা পর্দা রয়েছে, পর্দার বাইরে এবং ভেতরে হবে, সেটাকে আমরা আসলে ব্রেন টিউমার বলবো। আর টিউমারটাকে একটু ডিফাইন করার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে কোনো অস্বাভাবিক গ্রোথ বা মানুষের শরীরে যে সেলগুলো রয়েছে, মানে কোষগুলো রয়েছে, যেটা অস্বাভাবিক যে কোনো যদি গ্রোথ হয়, বড় হয়ে যায়, সেটাকে আমরা আসলে টিউমার বলি আর কি। এনি অ্যাবনর্মাল গ্রোথ। ধরেন যে স্কিনের নিচেও যদি অনেক সময় অনেক মানুষ দেখবেন যে স্কিনের নিচে চর্বির কোনো একটা ডলার মতো একটা টুকরা নিয়ে ঘুরছে, সেটাও কিন্তু আসলে টিউমার অ্যাকচুয়ালি। এই ধরনের গ্রোথটা, অস্বাভাবিক গ্রোথ যদি স্কালের ভিতরে হয়, তবে সেটাকে আমরা ব্রেন টিউমার বলি। তো ব্রেন টিউমারের যেই রয়েছে সেটা হচ্ছে যে একটা হলো বেনাইন ব্রেন টিউমার, আর আরেকটা হচ্ছে ক্যান্সারাস। অ্যাকচুয়ালি সব ব্রেন টিউমারই কিন্তু আসলে মরণঘাতী না, বা সব ব্রেন টিউমারে যে মানুষ নিশ্চিত খুব দ্রুত মরে যাবে বিষয়টা সেরকম নয় আসলে। যেমন ব্রেন টিউমার যেটা বেনাইন, সেটা তো রিসেকশন এবং মানে সেটাকে রিমুভ করে দিলে সেটা রেজাল্ট তো আসলে খুবই ভালো রেজাল্ট আর কি। আচ্ছা, অর্থাৎ আমরা চিকিৎসার বিষয়ে আমরা আলোচনা অবশ্যই করব, কিন্তু ব্রেন টিউমার অনেক সময় দেখা গেছে যে ব্রেন টিউমার হয়েছে তার, কিন্তু সে জানেই না যে তার এরকম এই ধরনের একটি রোগ বহন করছে তার শরীরের মধ্যে। আমরা আসলে একটু উপসর্গ বা লক্ষণগুলো নিয়ে যদি একটু জানতে চাই। যে আসলে কি আমরা যে কথাটি বললাম সেটা হচ্ছে যে বেনাইন যেটা আর কি, অর্থাৎ নন ক্যান্সারাস। এই বেনাইন ব্রেন টিউমারের যে লক্ষণটা আসলে দীর্ঘমেয়াদী হতে পারে, অনেক দিন যাবৎ সে কোনো রকমের লক্ষণ ছাড়াই সে বয়ে বেড়াচ্ছে, মানে এটাতে কোনো সমস্যা হচ্ছে না তার। তো টিউমারের এই যে ফিচার, কোনটার ফিচার হবে অর্থাৎ কোনটা লক্ষণ প্রকাশ পাবে, এটা আসলে ডিপেন্ড করে কয়েকটা জিনিসের উপরে। একটা হচ্ছে যে এই যে টিউমারটা যে রেট অফ গ্রোথ, মানে কত দ্রুত বেগে এই টিউমারটা বড় হচ্ছে, এটা একটা বিষয়। আর ব্রেনের কোন অংশে, অর্থাৎ ফ্রন্টাল মানে সামনের দিকে, পেছনের দিকে, খুব গভীরে বেইজের দিকে, অথবা কানের এই পাশটাতে, কোন জায়গাটাতে হচ্ছে, মানে এটা ডিপেন্ড করে লোকেশনের উপরে। তারপর টিউমারের যে সাইজ যেটা আর কি, এটা অনেক ছোট টিউমার দীর্ঘদিন থাকলেও এটা কোনো ফিচার হবে না, মানে মানুষের মাথায় লক্ষণ প্রকাশ পায় না। তো তার মানে মোটা দাগে কথা হচ্ছে যে সাইজ এবং ব্রেনের
এলিকোয়েন্ট মানে ইম্পর্টেন্ট কিছু এরিয়া আছে যে এরিয়াতে টিউমার ছোট হলেও লক্ষণ প্রকাশ পাবে, আবার ব্রেনের কিছু জায়গা আছে কম ইউজফুল মানে যেটা আসলে লেস ফাংশনিং, এই ধরনের এরিয়াতে যদি অনেক বড় টিউমারও হয় সেটাও কোনো লক্ষণ প্রকাশ পায় না। তার মানে এরিয়া একটা বিষয় যে কোন লোকেশনে আছে। আরেকটা হচ্ছে যে আপনার ধরেন যে আপনার কোন এরিয়াতে, এটা তো গেল। আর আরেকটা হচ্ছে সাইজ, যেটা অনেক বড় সাইজ হয়ে গেলে সেটাও কিন্তু আসলে লক্ষণ প্রকাশ পাবে। তো এখন লক্ষণ কোনটা হবে সেটা হচ্ছে যে যেই টিউমারটা র্যাপিডলি গ্রোয়িং সেই টিউমারটার লক্ষণ খুব দ্রুত প্রকাশ পাবে। আর দ্রুত প্রকাশ পাওয়া টিউমারগুলো হচ্ছে সাধারণত আমরা বলি যে এটা ধরনটা একটু খারাপ, মানে খারাপ প্রকৃতির একটা টিউমার যেটা লক্ষণ খুব দ্রুত প্রকাশ পাবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই যে ব্রেন টিউমারের যে লক্ষণগুলো আসলে অনেক মানে ভ্যারাইটিস অফ ফিচার, অনেক রকমেরই আসলে লক্ষণ। কিন্তু অনেক সময় আমরা মাথা ধরা বা একটু মনে হচ্ছে যে আমার মাথা ব্যথা করছে, তখনও কিন্তু সন্দেহ হয় যে আমার কি ব্রেন টিউমার হলো কিনা, অনেকে এই ধরনের মনে করেন। এবং অনেক সময় চিকিৎসকের কাছে গিয়ে আমাদের রোগীরা বলেনি যে আমাকে একটু সিটি স্ক্যান বা এমআরআই করান, এরকম বলেই ফেলেন। তো সেক্ষেত্রে লক্ষণগুলো আসলে কি ধরনের হয়? না, অনেক সময় তো কোনো লক্ষণই নাই, ইনসিডেন্টাল হয়তো তার অন্য কোনো কারণে মাথা ব্যথা হয়েছে, সর্দি কিংবা জ্বরের কারণে মাথা ব্যথা হচ্ছে, সে সাইনোসাইটিসের কারণে মাথা ব্যথা হলো, কিন্তু সে একটা রিকোয়েস্ট করার পরে সিটি স্ক্যান করলো, বা অ্যাক্সিডেন্ট করেছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে সে সিটি স্ক্যান করেছে, তারপরেও কিন্তু ইনসিডেন্টালি আমরা ব্রেন টিউমার পেতে পারি। তার মানে ওই টিউমারটা এখনও তার লক্ষণ হয়নি। তবে যখন কোনো একটি টিউমারের লক্ষণ প্রকাশ পায় সেটার মানে সেগুলো সাধারণত আপনার প্রত্যেকটা টিউমারেরই সাধারণত হেডেক একটা কমপ্লেন থাকবে, মাথা ব্যথা। এটা হচ্ছে মোস্ট কমন একটা ফিচার, মাথা ব্যথা নিয়ে একজন মানুষ আসবে। তবে আমরা দীর্ঘদিনের মাথা ব্যথাটাকে কোনো মানে ব্রেন টিউমারের ফিচার বলি না। অনেক পেশেন্ট এসে আমাদের সামনে কথা বলে যে স্যার আমার মাথা ব্যথা, আমার কি ব্রেন টিউমার হয়ে গেল, আমার হয়ে গেল কিনা। আমাদের সেরকমই সব মাথা ব্যথা কিন্তু আসলে ব্রেন টিউমার নয়। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, আমরা একটু শুনি দর্শকের প্রশ্ন কি। দর্শক কে বলছিলেন, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম নাসিরউদ্দিন ফয়সাল, আমি বলছি মিরপুরহাট থেকে। জি, আপনার সমস্যাটি বলুন, আমরা শুনছি। না, সমস্যা হলো মাথায় টিউমার হলে মানে কিভাবে বুঝবেন যাবে এটা? আরেকবার একটু শুনতে চাই। মানে আমি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি দর্শকে আপনার সুন্দর ধন্যবাদ দর্শক। আমার মনে হয় আমরা একটু বিশেষজ্ঞের কাছ থেকে শুনি মাথায় টিউমার কিভাবে সে বুঝতে পারবে, কিভাবে বুঝতে পারবে। তো প্রথমত আসলে যে মানে কিছু টিউমার আছে যেগুলো লক্ষণই হয় না, কোনো প্রবলেমই নাই। আবার যখন টিউমার আপনার মাথায় হবে তখন আসলে ওই টিউমার আপনাকে স্মরণ করিয়ে দিবে যে আসলে আপনার টিউমার হয়েছে, অর্থাৎ কিছু লক্ষণ প্রকাশ পাবে। আমরা যে কথা বলছিলাম যে মাথা ব্যথা যখন হবে এটা একটা প্রথম লক্ষণ, তারপরে টিউমারটা যখন গ্র্যাজুয়ালি বড় হতে থাকবে তারপরে বমি হওয়া, অনেকের বমি হবে, কারো কারো চোখে ঝাপসা দেখা। যে আর মাথা ব্যথাটা কিন্তু আসলে অর্ডিনারি মাথা ব্যথা না, যেটা হচ্ছে একদম নিউ হেডেক, মানে আপনার জীবনের কখনোই আপনার মাথা ব্যথা ছিল না, কিন্তু হঠাৎ করেই আপনার মাথা ব্যথা শুরু হয়েছে এবং সেই সাথে বমি এবং চোখে ঝাপসা দেখা। এই তিনটা যখন এক হয়ে যায় তখন আমরা ধরে নেই যে আসলে যেহেতু এটা নতুন একটা হেডেক এবং এটা অস্বাভাবিক হেডেক, স্বাভাবিক হেডেক না, তো সেই জন্য আমাদের সাসপিশন হচ্ছে যে এটা একটা ব্রেন টিউমার বা ব্রেনের কোনো লিশনের কারণে এই মাথা ব্যথা এবং এই বমি, তার চোখে ঝাপসা দেখা এটা হতে পারে। তারপরে অনেক টিউমার রয়েছে যেগুলো আসলে খিঁচুনি নিয়ে প্রেজেন্ট করে। ধরেন সে বসে আছে কোথাও বা কথা বলছে, অথবা সে গাড়ি চালাচ্ছে ধরেন বা গাড়িতে যাচ্ছে কোথাও, শরীরের কোনো একটি পাশ দিয়ে খিঁচুনি উঠে সে অজ্ঞান হয়ে গেল। তো এই ধরনের খিঁচুনি নিয়েও কিন্তু আমাদের যে ব্রেন টিউমারগুলো প্রেজেন্ট করতে পারে। তারপরে যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে যে দীর্ঘদিনের একটা টিউমার যখন সে তার মাথায় বয়ে বেড়ায়, সেই টিউমার অনেক সময় মানুষের কোনো একটি পার্শ্বে, ডান কিংবা বাম পাশে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাওয়া, অর্থাৎ প্যারালাইসিস হয়ে যেতে পারে। তারপরে লোকেশন ওয়াইজ যদি আমরা যেমন কানের ভেতরে যেটাকে আমরা বলি যে পোস্টেরিয়র ফোসা টিউমার, পোস্টেরিয়র ফোসা টিউমারে যেমন কিছু নার্ভ ড্যামেজের ফিচার হতে পারে, যেমন সে কানে কম শোনা থেকে সে একদমই হিয়ারিং লস হয়ে যেতে পারে, মানে কানে শুনবেই না। তারপরে মানে বধির হয়ে যাওয়া, তারপরে হচ্ছে কানে ঝিঝি পোকার ডাকা কিংবা শোষ শব্দ করা, এই ধরনের অস্বাভাবিক শব্দ কানের মধ্যে হওয়া, মুখে পেইন হওয়া, কোনো জায়গায়
মুখের কোনো একটি জায়গায় এরিয়া জুড়ে পেইন হওয়া, তারপরে আপনার ধরেন ব্যালেন্স, এটা একটা ইম্পর্টেন্ট একটা ফিচার, যেটা যদি মাথার পেছনের কোনো জায়গায় যদি টিউমার হয় তাহলে আমরা ভারসাম্য ঠিক যে কোনো একদিকে সে পড়ে যেতে পারে, একদিকে পড়ে। আর বাচ্চাদের ব্রেন টিউমারের একটু অন্যরকম ফিচার হয়, যেমন ধরেন একদমই ছোট বাচ্চাদের যদি ব্রেন টিউমার নিয়ে জন্মগ্রহণ করে তাহলে সেই বাচ্চার মাথার সাইজটা দেখবেন যে গ্রাজুয়ালি মাথার সাইজ বড় হয়ে যাচ্ছে, স্বাভাবিকের তুলনায় একটু বড়। তার মাথায় পানির পথ চলাচলের যে একটি নর্মাল পাথওয়ে থাকে, পথ থাকে, সেই পথটা বন্ধ হয়ে মাথার সাইজটা বড় হয়ে যাওয়া। আর এই বাচ্চাগুলো খুব ইরিটেবল থাকবে, অর্থাৎ বেশি বেশি কানবে, খিঁচুনি হবে এবং বমি করবে। এই ফিচারগুলো হচ্ছে। তারপরে অনেক বাচ্চাদের আবার একটু স্লো গ্রোয়িং টিউমার হতে পারে, যেটা ধীরে ধীরে বড় হয়, সেই বাচ্চাগুলোর আর ডেভেলপমেন্টাল ডিলেইজ হবে আর কি, মানে তার যে বুদ্ধিমত্তা, তার যে বিকাশটা আসলে ডিলে হয়ে যায়, একটু ধীর হয়ে যায়। এগুলো হচ্ছে মোটামুটি একটা সাধারণভাবে আমরা বলতে পারি যে ব্রেন টিউমারের লক্ষণ বা উপসর্গগুলো। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার করে স্যার বলছিলেন। আমরা এই বিষয় নিয়ে আরও অনেক আলোচনা করব, আমাদের দর্শকরাও শুনছেন, তারা প্রশ্ন করবেন হয়তো। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করছি ব্রেইন টিউমার এই বিষয় নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সবারই জানা দরকার, সাধারণ মানুষের। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব দর্শক, বিরতির পরে ফিরে এসে এই বিষয়ে আলোচনা করব। নিশ্চয়ই সাথেই থাকবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে এলাম। আজকে আমরা এই অনুষ্ঠান আপনারা সবাই জানেন, হেলথ ফর পিপল। আমি আছি ডাক্তার শাহেদ ইমরান, আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি ব্রেইন টিউমার। টিউমারের অনেক কারণ আমরা শুনছিলাম, লক্ষণগুলো শুনছিলাম, চিকিৎসা নিয়ে কথা বলবো। শিশুদের ব্রেন টিউমার হলে কি হয়, কেন ব্রেন টিউমার হয়, এই নানাবিধ বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা রয়েছে। আমাদের সাথে দেশের খ্যাতনামা একজন চিকিৎসক রয়েছেন, ডাক্তার রুহুল কুদ্দুস বিপ্লব। আপনারা সবাই চেনেন, অত্যন্ত জনপ্রিয় একজন চিকিৎসক, গবেষক, আমাদের দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন। আমরা তারই কাছ থেকে শুনে নিতে চাই। স্যার, আমরা আলোচনা করছিলাম, আপনি খুব চমৎকার একটি বিষয় বলছিলেন, বিশেষ করে শিশুদের কথা বলছিলেন, যে শিশুদের মাথা বড় হয়ে যেতে পারে। আমরা তো দেখি যে হাইড্রোকেফালাস নামে যে রোগটি, সেটাতেও কিন্তু বড় হতে পারে। অনেক সময় আমরা বিভ্রান্তিতেও পড়ে মানুষজন, যে আসলে এটা কি ব্রেন টিউমার নাকি অন্য কিছু। আমরা অবজ্ঞাও করি, সাধারণ মানুষ আসলে মনে করে যে, এবং গ্রামে গঞ্জে কিন্তু আমরা দেখি যে কোনো চিকিৎসা করে, কিন্তু অনেক সময় এটা ট্রেডিশনাল চিকিৎসা নিয়ে আমরা থাকি, বা কিংবা আমরা চিকিৎসা না করেও রাখি। শিশুদের ক্ষেত্রে আসলে এটা কতটুকু মারাত্মক হতে পারে? হ্যাঁ, এটা আসলে কি, ওই শিশুদের ব্রেন টিউমারগুলো ইউজুয়ালি, মানে চাইল্ডহুড ব্রেন টিউমার যেগুলো, এগুলো কম্পারেটিভলি একটু অ্যাগ্রেসিভ টিউমার আর কি। আচ্ছা, অ্যাগ্রেসিভ টিউমার। তো এই টিউমারগুলো যখনই ব্রেনের ভেতরে যে পানির চলাচলের যে পথটা রয়েছে, নর্মাল যে পাথ হয়, সেটাকে যদি ব্লক করে দেয়, স্পেশালি শিশুদের আবার ব্রেন টিউমারগুলো সাধারণত পোস্টেরিয়র ফোসাতে, মানে ব্রেনের পেছন সাইডে হয় আর কি। সেখানে হওয়ার কারণে ওই পানি চলাচলের পথটা খুব সহজেই বন্ধ হয়ে যায়, যার কারণে হাইড্রোকেফালাস, যেটা আপনি বলছিলেন যে পানি বন্ধ হয়ে গিয়ে যে পানি বৃদ্ধি পেয়ে হাইড্রোকেফালাস ডেভেলপ, মাথার আয়তন, মানে মাথার সাইজ অ্যাকচুয়ালি টিউমার দিয়ে সাইজ বড় হচ্ছে না, পানির কারণে, পানি জমার কারণেই আসলে মাথার সাইজ বড় হয়ে যায়। আর শিশুদের ক্ষেত্রে তো অন্যান্য যে ফিচারগুলো রয়েছে, বিশেষ করে এই যে বমি করা, চোখে ঝাপসা দেখা, তার যে গ্রোথ রিটার্ড হয়ে যাওয়া, মানে ডিলেইড হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আসলে লক্ষণ। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আসলে যে অনেকে মনে করে যে আসলে তার কারণগুলো নিয়ে মানুষ বেশি, যে কেন আসলে ব্রেন টিউমার হয়, এটা কিন্তু আসলে একটা, আমার মনে হয় আলোচনা কি কারণে হয় এটাই আমাদেরও জানার বিষয়। স্যার, যদি আমরা একটু জানতে চেষ্টা করি, তার আগেও আপনি যেহেতু শিশুদের কথা বলছিলেন, আমাদের একটু সাধারণ মানুষের জানার জন্যই আমরা বলি, এখনকার যুগে আমরা দেখি যে মায়েরা সাধারণত বাচ্চাদের খাওয়াতে পারেন না, কষ্ট হয়, সেক্ষেত্রে অনেক সময় তারা খেলনা হিসেবে কিন্তু মোবাইল ব্যবহার করে, ডিভাইসগুলো ব্যবহার হয়, এবং অনেকেই কিন্তু আসলে ফোনেও কমিউনিকেশন খুব বেশিই করে, হ্যাঁ, বা ফোনের অ্যাডিকশন বলা যায়, অ্যাডিকশনের পর্যায়ে চলে গেছে। এই মোবাইল ব্যবহার করার কারণে কি আসলে ব্রেন টিউমার হতে পারে কিনা, বা আমাদের শিশুদের ক্ষেত্রে আপনি বলছিলেন গ্রোথ রিটার্ডেশন, তাদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হওয়া, এগুলো নিয়ে আসলে ফোনের ব্যবহার কতটুকু ক্ষতিগ্রস্ত করে? ফোনের ব্যবহারের সাথে ব্রেন টিউমার হওয়ার বিষয়টি এখনো আসলে
কোনো প্রমাণিত গবেষণায় না। প্রমাণিত না আসলে। জি। এটার কোনো এভিডেন্স এখনো পাওয়া যায় না যে মোবাইল ফোনের কারণে ব্রেন টিউমার হতে পারে। তবে মোবাইল ফোন অতিরিক্ত ইউজের কারণে যেটা হয়, ব্রেন ডেভেলপমেন্ট হ্যাম্পার্ড হতে পারে। জি। একটা বাচ্চা এক্সট্রাঅর্ডিনারি বা এক্সট্রা কারিকুলার বা মানে তার যেই বিকাশ স্বাভাবিক হওয়ার যে- বৃদ্ধি, যে বিকাশ পরিবেশের সাথে বা সামাজিক সব মিলিয়ে যেই একটা একটা সম্পূর্ণ যে বিকাশ, বিকশিত সেই হওয়ার যে বিকশিত হওয়াটা কিন্তু বিষয়। দারুণভাবে বাধাগ্রস্ত হয়। সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে শুধু মনোটোনাসলি যদি একইভাবে সে যদি স্ক্রিন টাইম বা মোবাইলে হয়ে সে আসক্ত হয়ে যায়, সেখানে ব্রেন ডেভেলপমেন্ট দারুণভাবে হ্যাম্পার্ড হয়। তবে ব্রেন ডেভেলপমেন্ট হ্যাম্পার্ড হওয়ার পরে যেই ফিচারগুলো হয়, এগুলো অনেকে হয়তো মনে করতে পারে যে ব্রেনে হয়তো কোনো রকমের সমস্যা হয়ে গেল কিনা আসলে। তো ওই ফিচারগুলো অ্যাকচুয়ালি যেটা আসলে যে অনেকে বলে যে অটিস্টিক হয়ে যাওয়া জি, বা বুদ্ধি প্রতিবন্ধী অস্বাভাবিক, হয়ে যায়। হ্যাঁ, বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যাওয়া, এটা কিন্তু আসলে অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে তার যে একটি আচার আচরণ, মানুষের সাথে চলাফেরা বা কথাবার্তা, তার যে সোশ্যাল বিহেভিয়ার যেটা আর কি, অনেকে দারুণভাবে হ্যাম্পার্ড hampered সেটা তো হয় অ্যাকচুয়ালি এবং কাইন্ড অফ ব্রেনেরই একটা প্রবলেম আর কি, যদিও Problem. সেটা ব্রেন টিউমারের জন্য না, সেটা ব্রেন ডেভেলপমেন্টের কারণে হয়ে থাকে। অর্থাৎ তার বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, বিকশিত হওয়ার যে বাধাগ্রস্ততা, হ্যাঁ, সেটি আমরা দেখতে পাই। আমরা ডিভাইসের কথা বলছিলাম, আমাদের ব্রেন টিউমারের প্রসঙ্গ আসলেই আমাদের আর একটা কথা মনে পড়ে যে এটা ব্রেন ক্যান্সার কিনা, বা ব্রেন টিউমার হলেই কি সেটি ক্যান্সার কিনা, এবং ব্রেন টিউমার হলে এর চিকিৎসার ক্ষেত্রে আমরা তো নিশ্চয়ই আলোচনা করব, বাট আমরা একটু জানতে চাই যে টিউমার মানেই কি ক্যান্সার কিনা। ব্রেন টিউমার মানেই ক্যান্সার কিনা, আসলে এই বিষয়টাকে একটু লক্ষ্য করুন। জি। ব্রেনের যেই মানে স্কালটা রয়েছে, অর্থাৎ ব্রেনের চারপাশে যেই শক্ত আবরণটা, এই শক্ত আবরণের ভেতরে একটা বেনাইন টিউমার, যেটাকে ক্যান্সারাস না, সেটাও যদি গ্রো করে, ক্ষতিকারক না যেটি, হ্যাঁ, যেটা ক্ষতিকারক না, সেটাও যদি ব্রেনের এই স্কালের ভেতরে গ্রো করে, এটা কিন্তু আসলে সে ব্রেনকে চাপছে। আচ্ছা। এই সেন্সে যেহেতু ব্রেনের টিউমারটা মানে বৃদ্ধি পেয়ে বাইরের দিকে যে জায়গা করে নেওয়ার জায়গা নেই, এই সেন্সে আসলে ব্রেনের যে কোনো টিউমারকে কিন্তু আসলে ক্যান্সারাস বলা যায়, কারণ যে কোনো ব্রেন টিউমারেই কিন্তু আসলে মানুষ মারা যেতে পারে। ওই সেন্সে এটা হচ্ছে যে কোনো ব্রেন টিউমারই হচ্ছে ব্রেন ক্যান্সার, কারণ এটা ওই মানুষের মৃত্যুর জন্য কারণ হতে পারে। বাট হিস্টোলজিক্যালি, যেটা সায়েন্টিফিক্যালি, এটা সব ব্রেন টিউমারই ক্যান্সার না। কিছু রয়েছে যেগুলো বেনাইন ব্রেন টিউমার, যেগুলো রিমুভ করে দিলে সে টোটালি সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আবার কিছু ব্রেন টিউমার রয়েছে যেগুলো আসলে অপারেশন করার পরে বা রিমুভ করার পরে আবার রিকারেন্স হয়, আবার চলে আসে টিউমার, সেটা হচ্ছে ক্যান্সার। তার মানে একটা মেজরিটি অফ ব্রেন টিউমার, যে ম্যাক্সিমাম ব্রেন টিউমারই আসলে ব্রেন ক্যান্সার না আসলে। আপনি দীর্ঘদিন থেকে এই অপারেশনের শল্য চিকিৎসার সাথে রয়েছেন। টিউমার অপসারণের পরে সাধারণত মানুষের অবস্থাটা কি হয়? সে কি আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে কিনা? হ্যাঁ, টিউমার, অনেকের ধারণা যে ব্রেন টিউমার অপারেশন করে মনে হয় আর সে স্বাভাবিক হতে পারবে না। জি। এটা সারপ্রাইজিংলি এটা হচ্ছে যে একদমই সত্য কথা, সেটা হচ্ছে যে আসলে ব্রেন টিউমার, অনেক ব্রেন টিউমার আছে যেগুলো চিকিৎসার পরে মানুষ আবার নর্মাল লাইফে চলে যায়। জি। সে ভুলেই যায় যে তার একটা ব্রেন টিউমার হয়েছিল। মানে মজার ব্যাপারই হচ্ছে যে সে খুবই স্বাভাবিকভাবে আবার তার সব কাজকর্মে সে ফিরে যেতে পারে। এটা আসলে কোনো প্রবলেম হয় না। ধরুন একজন মানুষের মাথায় মেনিনজিওমা, নর্মাল যে টিউমার, বা অনেক সময় নার্ভের কিছু টিউমার, সোয়ানোমা, তারপরে আপনার যে পিটুইটারি টিউমার, হরমোনের যে টিউমারগুলো হয়, এই টিউমারগুলো রিমুভ করে দিলে আসলে আর কখনোই এই টিউমার আর ফিরে আসে না। তারপরে লো গ্রেড কিছু টিউমার আরও হয়, যে গ্লায়োমার মধ্যে লো গ্রেড কিছু টিউমার রয়েছে, যেগুলো আসলে অপারেশন করে দিলে আর কখনোই এই টিউমারগুলো মানে ফেরত আসে না। তার মানে এই টিউমারগুলো অপারেশন করে দেওয়ার পরে এই লোকটি একদম স্বাভাবিকভাবে তার সব কাজ, আগের কার্যক্রমে সে ফিরে যেতে পারবে। ব্রেন টিউমার আসলে বোঝার উপায়টা কি? কিভাবে? সাধারণ মানুষ তো সেভাবে বোঝে না, কিভাবে রোগটি নির্ণয় হয়? ব্রেন টিউমারের যেই লক্ষণগুলো রয়েছে আমরা আলোচনা করেছি, সেই লক্ষণগুলো থেকে আমরা ধারণা করার পরে, এখন যেহেতু আসলে ইনভেস্টিগেশন, পরীক্ষা নিরীক্ষা, আধুনিক বিজ্ঞানের কল্যাণে আসলে সব ধরনের ইনভেস্টিগেশন অ্যাভেলেবল বাংলাদেশে, এবং আন্তর্জাতিক মানের সকল ব্যবস্থা রয়েছে ডায়াগনোসিস করার জন্যে।
সিটি স্ক্যান, এমআরআই, আমরা ইনিশিয়ালি একটা সিটি স্ক্যান করতে পারি। জি। তারপরে যখন সন্দেহ হয় কোনো কিছুতে, না এটা টিউমার হতে পারে, টিউমার লাইক মনে হচ্ছে, তখন আমরা আর একটু বেটার ভিজুয়ালাইজেশনের জন্য আমরা একটা এমআরআই করতে পারি। এমআরআই করলে একদম ক্লিয়ার একটা পিকচার ব্রেনের পাওয়া যায় আর কি। জি, এমআরআই দিয়ে বোঝা যায় আসলে। অর্থাৎ সিটি স্ক্যান, এমআরআই এটা খুব দিয়ে গুরুত্বপূর্ণ আসলে মানে tools। ভালোই বোঝা যায়, এবং তার মধ্যেও এমআরআই এর মধ্যে আরও অনেক ইয়ে রয়েছে, যেগুলো সিকোয়েন্স রয়েছে, যেই সিকোয়েন্স দিয়ে আমরা কোন ধরনের কোনটা ক্যান্সার, কোনটা স্বাভাবিক টিউমার, এমআরআই এর সেই বিষয়গুলো জানা যায়, সিকোয়েন্স দিয়ে আমরা বুঝতে পারি। এটা আসলে আমরা আজকে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, মানে ব্রেন টিউমার শব্দটি আমরা যেটি শুরু থেকে বলছিলাম যে মানুষ খুবই আতঙ্কিত থাকে। স্বাস্থ্য ঝুঁকি কতটুকু আসলে ব্রেন টিউমার হলে? তো অপারেশনই চিকিৎসার একমাত্র উপায় বলে মনে করেন কিনা? অপারেশন মানে চিকিৎসা কি আসলে ব্রেন টিউমারের, কি আধুনিক কি? ব্রেন টিউমারের অ্যাকচুয়ালি কিছু ব্রেন টিউমার ধরুন মানে খুবই স্লো গ্রোয়িং, এল্ডারলি, অনেক বেশি বয়স হয়ে গিয়েছে, জি, সেই টিউমারটি হয়তো একজন মানুষের লাইফ এক্সপেক্টেন্সি 100 ইয়ার্স ধরেন, 90 ইয়ার্স, 100 ইয়ার্স ধরেন, তার 80 ইয়ার্সে এসে একটা ছোট ব্রেন টিউমার আমরা পেলাম যেটা স্লো গ্রোয়িং। এসব ক্ষেত্রে আমরা এই টিউমারগুলোকে অবজারভেশন করতে পারি। এই টিউমারের অপারেশনের জন্য আমাদের এত বেশি তড়িঘড়ি করার কিছু নেই, স্লো গ্রোয়িং টিউমার। কারণ হচ্ছে যে 70-80 ইয়ার্স এই যে একটা পেশেন্টের, তো তার যেই সার্জিক্যাল মরবিডিটি কিংবা মর্টালিটি, অর্থাৎ তার যে ফিজিক্যাল ফিটনেসটাই থাকে না, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা অপারেশনে যাব না। আর মেডিসিন দিয়ে অ্যাকচুয়ালি কোনো ব্রেন টিউমার টোটালি নির্মূল করা যায় না। তো মেডিসিন ছাড়া যেটা রয়েছে, কিছু টিউমার খুব সফিস্টিকেটেড জায়গায়, ব্রেনের খুব ইম্পর্টেন্ট জায়গায় খুব ছোটো টিউমার যদি হয়, সেক্ষেত্রে গামা নাইফ, তারপরে আপনার প্রোটন বিম থেরাপি, এই ধরনের কিছু থেরাপি রয়েছে আর কি, যেগুলো কাইন্ড অফ রেডিওথেরাপি আপনি বলতে পারেন। সেটা হচ্ছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। তবে মেইন মানে মানে যেটা আপনার মেইন স্ট্রিম থেরাপি হচ্ছে এটা সার্জারি। আসলে ব্রেন টিউমারের মূল চিকিৎসাই হচ্ছে আপনার সার্জারি। একটা অভিযোগ, আমার অনুষ্ঠান শেষের দিকে একেবারেই আমরা শেষ করব অনুষ্ঠান, একটা অভিযোগ দিয়ে শুরু করি। সেটি হচ্ছে যে অনেকেই ধারণা করে থাকেন যে অপারেশন, ব্রেন টিউমার হলেই ডাক্তার অপারেশন করবে, আবার অপারেশনের জায়গাটাতে সার্জনরা তার অপারেশন করে, এরপরেও তার অনেকগুলো চিকিৎসা, আপনি বলছিলেন কেমোথেরাপি বা রেডিওথেরাপি লাগে। এসব ক্ষেত্রে অনেকই সময় এই উপদেশগুলো হয়তো চিকিৎসক দেন না বলে অনেকেই অভিযোগ করেন। আপনার কি মনে হয় আসলে এই চিকিৎসাগুলোতে একটি প্রোগ্রাম, একটা ডিজাইন, এইগুলো ক্ষেত্রে আসলে মাল্টিপল ডিসিপ্লিন সার্ভিস প্রোভাইড করার দরকার? তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এগুলো কিভাবে হওয়া উচিত এই চিকিৎসা, এবং দর্শকদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে আমরা করছি। এটা একটা ভালো কথা বলেছেন যে আসলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার কিছু ড্রব্যাক তো রয়েছে। এই জন্য অনেক মানুষ আসলে এই ধরনের যারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, তারা দেশের বাইরে চলে যেতে চায়। এইটার আমি বলবো যে আমাদের দেশে অনেক এক্সপার্ট সার্জন রয়েছে যারা অনেক ভালো সার্জারি করে, বাট এটা যেহেতু একটা টিম অ্যাপ্রোচ, অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো ওই যে আমাদের সব ডিসিপ্লিনগুলোকে একসাথে যেই টুগেদার মুভ করা যে জিনিসটা আর কি, সেই টুগেদারের জায়গাটাতে আমাদের অনেক সময় সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আপনি কাজ করছেন, এটা কি সেখানে সম্ভব না, বা এটা কি হওয়া উচিত? হ্যাঁ, না, ইউনিভার্সিটিতে আসলে অ্যাকচুয়ালি এটা কখনোই কাম্য নয়। তা আমি মনে করি যে এটা আসলে যেই পেশেন্টটাকে যেভাবে ট্রিট করা দরকার, সার্জারি আসলে শেষ না। একজন পেশেন্টকে তার টোটাল কাউন্সেলিং করা, তাকে সব কিছুতে মানে ইনফর্ম করা আর কি, ইনফর্ম করা, তার পরবর্তী চিকিৎসা সেটার বিষয়ে তাকে একটা সম্যক ধারণা দেওয়া, এবং কি পরিমাণ খরচ হতে পারে, কোথায় কখন খরচ হবে। আমাদের দেশে যেহেতু আর্থসামাজিক অবস্থা খারাপ, সেই বিষয়গুলো এই বিষয়গুলোকে পরিষ্কার করে দেওয়াই আসলে। অসংখ্য ধন্যবাদ স্যার, আজকে আপনার খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছেন, আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন, আপনাকে কৃতজ্ঞতা। আমরা নিশ্চয়ই অন্য কোনো পর্বে আপনাকে আবার অবশ্যই পাবো ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা আজকে ব্রেন টিউমার নিয়ে কথা বলেছি, নানা পরামর্শ আপনারা পেয়েছেন। আমাদের সাথে ডক্টর রুহুল কুদ্দুস বিপ্লব ছিলেন। ব্রেন টিউমার মানেই আসলে মৃত্যু নয়, সেই বিষয়গুলো আমরা আজকে জানলাম। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।